নমস্কার, চলে এলাম আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রথমে জেনে নেব শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। প্রশান্ত মহাসাগরে লা নিনা শুরু হলেও ইতিহাসের তৃতীয় উষ্ণতম সেপ্টেম্বর 2025-এ। যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের, শান্তি ফেরাতে ইসরায়েল রওনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ফের নাগরাকাটায় আসছেন মুখ্যমন্ত্রী, ঘুম ছুটেছে পুলিশ ও প্রশাসনের কর্তাদের। শেষ ট্রেডিংয়ে দাম বেড়েছে, সোমবারও কিনতে পারেন এই 5 স্টক। প্যান্ডেল গর্তে ফুর্তি, ডেঙ্গি মশার পুরসভার হাতিয়ার শুধুই সতর্কতা। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, লা নিনা পর্বত জারি থাকার পরেও এত উষ্ণ সেপ্টেম্বর আদৌ ভালো লক্ষণ নয়। প্রশান্ত মহাসাগরে শুরু হয় লা নিনা পরিস্থিতি, অর্থাৎ মহাসাগরের জলের উপরিতলের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নামতে শুরু করেছে। সাধারণত এমন হলে দক্ষিণ পূর্ব এশিয়া সহ পৃথিবীর একটা বড় অংশের গড় তাপমাত্রাও কমে যায়, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেপ্টেম্বরের গড় উষ্ণতা তেমন কমেনি। গড় তাপমাত্রার নিরিখে 2023 এবং 2024-এর সেপ্টেম্বরের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও 2025-এর সেপ্টেম্বরকে মানব সভ্যতার ইতিহাসে তৃতীয় উষ্ণতম বলে ঘোষণা করেন আবহাওয়াবিদরা। ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিষয়ে গবেষণারত সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, লা নিনা পর্বত জারি থাকার পরেও এত উষ্ণ সেপ্টেম্বর আদৌ ভালো লক্ষণ নয়। আবহাওয়া সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রেকর্ড রাখা শুরু হয়েছিল 1850 থেকে। ওই সময়ে পৃথিবীতে শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লবের সময় পৃথিবীর গড় তাপমাত্রাকে বেঞ্চমার্ক হিসেবে ধরে নিয়ে পরবর্তীকালে আবহাওয়াবিদরা নিয়মিত প্রতি বছর প্রতিটি মাসের গড় তাপমাত্রা হিসেব করে থাকেন। সেখান থেকেই বোঝা যায় কোন বছরের কোন মাস স্বাভাবিকের চেয়ে কতটা বেশি গরম বা ঠান্ডা থাকছে। সেই হিসেবে 2024-কে মানব ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত করা হয় গত ডিসেম্বরে। এরপরই বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন 2025 নিয়েও পূর্বাভাস ছিল 2025 যদি ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত নাও হয়, তাহলেও প্রথম 3টি উষ্ণতম বছরের মধ্যে থাকবে। সেই পূর্বাভাস শেষ পর্যন্ত মিলল কিনা সেটা জানতে আরও 2 মাস অপেক্ষা করতে হবে সবাইকে। তবে তার আগে সেপ্টেম্বরের রিপোর্ট আদৌ আশানুরূপ নয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সদ্য পার করা সেপ্টেম্বরে পৃথিবীর স্থলভাগের গড় তাপমাত্রা ছিল 16.11 ডিগ্রি সেলসিয়াস, 1850-এর গড় তাপমাত্রার চেয়ে 1.47 ডিগ্রি বেশি। শুধু তাই নয়, 1999 থেকে 2020 পর্যন্ত 3 দশকের গড় তাপমাত্রার চেয়েও 0.63 ডিগ্রি উপরে ছিল 2025-এর সেপ্টেম্বরের গড় তাপমাত্রা। এর পাশাপাশি ওই মাসে পৃথিবীর সমুদ্রতলের গড় তাপমাত্রাও ছিল তৃতীয় সর্বোচ্চ। লা নিনা অবস্থায় প্রশান্ত মহাসাগরের গড় তাপমাত্রা যখন নিম্নগামী, সেই অবস্থায় এমন ঘটনা বেশ উদ্বেগজনক। সেপ্টেম্বরের গড় তাপমাত্রা যখন বিশ্বব্যাপী এমন জায়গায় চলে গিয়েছে, সেই পরিস্থিতিতে সেপ্টেম্বরের ভারতেও বেশ কিছু উদ্বেগজনক তথ্য সংগ্রহ করেছে মৌসম ভবন। তারা জানিয়েছে, সেপ্টেম্বরে দেশের প্রায় সব প্রান্তেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি ছিল। যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা এমন প্রশ্নের জবাবে কি বললেন ট্রাম্প? দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবশেষে সমাপ্তি ঘটল। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষের কথা সোমবার নিজের মুখে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ট্রাম্প গাজা পিস সামিটে যোগ দিতে ইসরায়েল রওনা দিয়েছেন। তবে এখন তার একমাত্র লক্ষ্য এই যুদ্ধবিরতি যাতে স্থায়ী হয় এবং গাজাতে যাতে দ্রুত পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়। সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ, আপনারা এটা বুঝতে পারছেন তো? যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমার মনে হয় এই চুক্তি টিকবে। এর পিছনে অনেক কারণ রয়েছে, শত শত বছর ধরে এটা চলছে। আমার মনে হয় মানুষ এটা নিয়ে ক্লান্ত। গাজা পুনর্গঠন প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রথমে সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করাই হবে প্রধান কাজ, কিন্তু পুনর্গঠনের কাজ খুব দ্রুত শুরু হবে। ট্রাম্পের কথায়, গাজার জন্য শান্তি ও উন্নতির এমন সুযোগের আগে আসেনি। বর্তমানে যে চুক্তিটা চলছে তার প্রধান শর্তগুলি হলো হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া, অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, এছাড়াও গাজায় প্রচুর সাহায্য পাঠানো। বর্তমানে ট্রাম্প প্রথমে ইসরায়েল যাবেন, সেখানে পার্লামেন্টে ভাষণ দেবেন। এরপরে তিনি মিশরে গিয়ে সেখানকার প্রেসিডেন্ট আল সিসির সঙ্গে 20টিরও বেশি দেশের রাষ্ট্রনেতাদের নিয়ে পিস সামিট করবেন। মমতার বামনডাঙ্গায় যাওয়ার প্রবল সম্ভাবনার কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে প্রশাসন।
গত সোমবার নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এক সপ্তাহ পরে আজ সোমবার ফের নাগরাকাটায় আসছেন তিনি। 4ই অক্টোবর অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে নাগরাকাটার বামনডাঙ্গা। তাই এবারের সফরে মমতার বামনডাঙ্গায় যাওয়ার প্রবল সম্ভাবনার কথা মাথায় রেখে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে প্রশাসন। বামনডাঙ্গা চা বাগানে ঢোকার মুখে টুন্ডু ডিভিশন, সেখানেই টানাটানি গাঠিয়া নদীর উপরে রয়েছে একটি সেতু। সম্প্রতি বিপর্যয়ে সেই সেতুর চা বাগানের প্রান্তটি ভেঙে পড়ে। মুখ্যমন্ত্রী যদি হেঁটে বাগানে ঢুকতে চান, সেক্ষেত্রে সেতুর ভাঙা অংশে লোহার গ্রিলের সিঁড়ি স্থাপন করে দেবে প্রশাসন। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এছাড়াও বিকল্প হিসেবে টানাটানি গাঠিয়া নদীতে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য স্পিড বোট তৈরি রাখা হচ্ছে। নদীর ওপারে পৌঁছানোর পরে প্রায় 14 বর্গ কিলোমিটার বিস্তৃত বামনডাঙ্গায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনের জন্য 4x4 উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টি গাড়ি নিয়ে আসা হয়েছে। চা বাগানের ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় বাগান ম্যানেজার সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়িটি প্রস্তুত রাখা হয়েছে। বামনডাঙ্গায় বিপর্যস্ত এলাকার একদিকে রয়েছে ঘন জঙ্গল, গরুমারা এবং ডায়না রেঞ্জ থেকে বুনো হাতির পাল মাঝে মধ্যেই ঢুকে পড়ে এখানে। সেই বিষয়টি মাথায় রেখে গরুমারার ডিএফও দ্বিজ প্রদীপ সেন নিজেই এলাকায় বন দপ্তরের অস্থায়ী তাঁবু গেড়ে সমস্ত বিষয়টি তদারকি করছেন। জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ গণপত খণ্ড বহালে টুন্ডু থেকে বামনডাঙ্গা এই 6 কিলোমিটার রাস্তার প্রতিটি অংশ খতিয়ে দেখেছেন। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার নিজেও রয়েছেন এলাকায়। মুখ্যমন্ত্রী কখনো নির্দিষ্ট রুটে চলেন না, প্রায়শই নিজের মর্জি মাফিক রুট বদল করে এখানে ওখানে ঢুকে পড়েন। তাই লোকসান, গাঠিয়া, সুখানি বস্তি, মংরু পাড়া, পাটোয়ারি পাড়া সহ নাগরাকাটার যে কোনো বিপর্যস্ত এলাকায় ঢুকে পড়তে পারেন তিনি। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে প্রত্যেকটি এলাকায় বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক ধীমান বারুই নাগরাকাটার বিডিও অফিস থেকে গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন। গত সোমবার মুখ্যমন্ত্রী নাগরাকাটার লুকসান এলাকায় ভেঙে পড়া কালীখোলা সেতুর সামনে এসে দুর্গতদের সঙ্গে দেখা করেছিলেন। যুদ্ধকালীন তৎপরতায় সেই সেতু মেরামত করা হয়। গত বৃহস্পতিবার রাস্তার এক লেন দিয়ে যান চলাচল শুরু হয়েছে, ফলে এবারে মমতা সড়ক পথেই এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারবেন। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বামনডাঙ্গায় মুখ্যমন্ত্রীর পরিদর্শন নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছেন প্রশাসনের কর্তারা। গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেন্সেক্স বেড়েছে 0.40% বা 328 পয়েন্ট এবং নিফটি 50 বেড়েছে 0.41% বা 103 পয়েন্ট। গত সপ্তাহে দেশের শেয়ার বাজারে বড় অঙ্কের বৃদ্ধি হয়েছিল। উইকলি পারফরমেন্সের নিরিখে গত 3 মাসের মধ্যে শেষ সপ্তাহে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে সেন্সেক্স ও নিফটি 50-এর। গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেন্সেক্স বেড়েছে 0.40% বা 328 পয়েন্ট এবং নিফটি 50 বেড়েছে 0.41% বা 103 পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেন্সেক্স রয়েছে 82,500 পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি 50 রয়েছে 25,285 পয়েন্টে। এই সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে সেই বৃদ্ধির ধারা বজায় থাকে কিনা সেদিকেই এখন নজর বাজার বিশেষজ্ঞ থেকে লগ্নিকারীদের। এই পরিস্থিতিতে সোমবার কোন কোন স্টক কিনতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন দেখে নিন। মনোরমা ইন্ডাস্ট্রিজ শেষ ট্রেডিং সেশনে 5.20% বেড়ে এই স্টকের দাম 1,505 টাকা, এর টার্গেট প্রাইস 1,620 টাকা এবং স্টপ লস 1,450 টাকা। বাজাজ কনজিউমার কেয়ার এই স্টকের দামও শেষ ট্রেডিং সেশনে 5.81% বেড়েছে। এখন বাজাজ কনজিউমারের প্রতি শেয়ারের দাম হয়েছে 262 টাকা, এর টার্গেট প্রাইস 280 টাকা এবং স্টপ লস 622 টাকা। 2025 সালে 1 জানুয়ারি থেকে 5 অক্টোবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 791 জন। ডেঙ্গি নিয়ে প্রশ্ন উঠলেই কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা যুক্তি দেন, এই রোগের জীবাণুবাহী মশা এডিস ইজিপ্টাইকে আতুরে বিনাশ করতে হবে। অথচ পুজোর পরে পাড়ায় পাড়ায় তৈরি হয়ে গিয়েছে ডেঙ্গির আতুর ঘর। দুর্গাপুজোর প্যান্ডেলের বাঁশের খোলা মুখ গর্তে বৃষ্টির জল জন্ম দিচ্ছে মশা।
অক্টোবর নভেম্বর মাসে শহর জুড়ে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পায় প্রতি বছর। তাই দ্রুত এই বিষয়ে পদক্ষেপ না করলে পরিস্থিতি যে খারাপের দিকে যেতে পারে সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত বছরের 1 জানুয়ারি থেকে 5 অক্টোবর পর্যন্ত কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন 589 জন, অথচ 2025 সালে ওই একই সময় আক্রান্ত হয়েছেন 791 জন। পুরসভার তথ্যেই মিলছে ডেঙ্গির পারদ চড়ার সংকেত। কলকাতা পুরসভার তরফে পুজো উদ্যোক্তাদের প্যান্ডেল খোলার জন্য সময় দেওয়া হয়েছে 2 সপ্তাহ। সে সময়সীমা শেষ হতে না হতেই বেজে উঠবে কালী পুজোর ঢাক। ফের দেখা দেবে একই পরিস্থিতি। প্রতি বছর বৃষ্টি থামলে ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়ে থাকে। পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান, জনস্বাস্থ্যের ক্ষতি করবে এমন পরিস্থিতি হলে পুজো কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তবে তাদের আফসোস, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য কেউ নেই। কারণ কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর একাধিক দুর্গা ও কালী পুজো কমিটির শীর্ষ পদ অলংকৃত করে থাকেন। অথচ কোনো বাড়ি বা প্লটে যদি ডেঙ্গি মশা জন্মানোর মতো আদর্শ পরিবেশ পাওয়া যায়, সেক্ষেত্রে জনস্বাস্থ্যের ক্ষতি করছে এই যুক্তিতে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করে জরিমানা আদায় করে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। প্রতি বছরই পুরসভার তরফে শহরের পুজো কমিটিগুলোকে প্যান্ডেল ঘিরে ডেঙ্গির আদর্শ পরিবেশ যাতে না তৈরি হয় তার জন্য একগুচ্ছ পরামর্শের তালিকা পাঠানো হয়। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা এক শীর্ষ আধিকারিকের কথায় আমরা পাঠাই বটে, তাতে কাজের কাজ খুব একটা হয় না। যদিও স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, আমরা প্রত্যেকটি পুজো কমিটিকে সতর্ক করেছি, বাঁশ খুলে দিতে বলেছি, গর্ত বুঝিয়ে দিতে বলা হয়েছে। সামনে কালী পুজো, তাই পরিস্থিতির উপরে সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের কড়া নজর রাখার নির্দেশ দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নামে নাবালিকার গোপন ছবি তুলে ব্ল্যাকমেল, দিনের পর দিন ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত ইউটিউবার ও তার নাবালক ছেলেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের হারোয়া থানা এলাকায়। নির্যাতিতার বাবা কলকাতা পুলিশে কর্মরত।